আজ আমি এসেছি চর নোয়াপাড়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। একদিকে গঙ্গা নদী, অন্যদিকে চূর্ণী, মধ্যবর্তী অঞ্চলে তৈরি হয়েছে একটি নদীর চর। এই অঞ্চলটির নামই হলো চর নোয়াপাড়া। গঙ্গার এই বিশাল চরেই গড়ে উঠেছে একাধিক বর্ধিষ্ণু গ্রাম: বিদ্যানন্দপুর, সাহেবডাঙ্গা, গোসাইচর, তারাপুর, নতুন তারাপুর ইত্যাদি। গঙ্গার ঘাট পেরোলেই ওপাশে হুগলির বলাগড়। এই চরটায় পৌঁছতে গেলে হয় চূর্ণী অথবা গঙ্গা, যে কোনো একটি নদীকে পেরিয়ে আপনাকে এখানে পৌঁছতে হবে। গঙ্গার চর হিসেবে গড়ে ওঠার কারণে এই অঞ্চলের মাটি ভীষণই উর্বর। কৃষিভিত্তিক অর্থনীতি এই অঞ্চলের মূল ভিত্তি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা নদিয়া। নদিয়ার ওপর দিয়ে বয়ে গেছে গঙ্গা। গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নামেও পরিচিত। আপনাদের এখন যে অংশটি দেখাচ্ছি এটি হলো সেই গঙ্গা গুগল ম্যাপে। অন্যদিকে বাংলাদেশের পদ্মা থেকে উৎপত্তি হয়ে চূর্ণী নদী নদিয়ার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভাগীরথীর সঙ্গে এসে মিশেছে, এবং এর মাঝখানে যে অংশটি, এই অংশটিতে তৈরি হয়েছে একটি চর। আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই চর নোয়াপাড়া জায়গাটা কোথায়। এই চর নোয়াপাড়া সংলগ্ন গ্রাম বিদ্যানন্দপুর। গুগল ম্যাপে এটা দেখায় চক নোয়াপাড়া, কিন্তু আসলে এই জায়গাটির নাম হলো চর নোয়াপাড়া। আজ আমি যাচ্ছি চর নোয়াপাড়ার বিদ্যানন্দপুর গ্রামে। এই গ্রামটাতে আমি আগেও অনেকবার গেছি, কিন্তু আজকের যাওয়াটা একদম অন্য রকমের। আজকে যে মানুষটা আমার সঙ্গে টোটোয় যাচ্ছেন উনি আমার শ্বশুরমশাই। 2018 সালে ক্যান্সারে আমি আমার বাবাকে হারিয়েছি। এই মানুষটাই এখন আমার কাছে বাবা। এখনো ক্ষতি কিছু নেই। চারিদিকটা সবুজে পরিপূর্ণ। আমবাগানের ছায়ার তলা দিয়ে আমাদের টোটো আস্তে আস্তে এগিয়ে চলেছে চূর্ণীর নদীর ঘাটের দিকে। চূর্ণীর ঘাট সংলগ্ন এই গ্রামটার নাম রাবণবোর। এখানকার বহু মানুষ চূর্ণীতে মাছও ধরেন। এই নদীটা পেরোবো, চূর্ণী নদী, নদীয়ার এই খেয়া করে নদীটা পেরোবো, আর নদীর ঠিক ওই পাশে যাব। ওইখানেই নিচ্ছি জমিটা। নদীর ওই পাশে হচ্ছে বিদ্যানন্দপুর গ্রাম, তারপরে সেখানেই আমাদের চাষের জমি নেব। আমরা যারা নদিয়ায় বসবাস করি তাদেরকে এই চরে পৌঁছানোর জন্য চূর্ণীর রাবণবোর ঘাট পেরোতে হয়। হুগলি জেলা দিয়েও গঙ্গার এই চরে পৌঁছানো যায়, তার জন্য গঙ্গার বলাগড় ঘাট পেরোতে হয়। নিয়ে 2 পয়সা করবে কাকা, দেখে চূর্ণীর ঘাটের ওই পাশে রাবণবোরের দিকে একটি ছোট্ট তালপাতার ঘর রয়েছে। সেখানে এখন থাকেন গুলাব ভাই। উনি মাঝি হিসেবে এখানে খেয়া পারাপার করেন। চূর্ণীর ঘাট পেরোতে মিনিট 5 সময় লাগে। চূর্ণী নদী পেরিয়েই আমরা কিন্তু পৌঁছে গেছি সেই চরটায়। এই চরেরই একটা গ্রাম বিদ্যানন্দপুর। এই বিদ্যানন্দপুর গ্রামে আমার শ্বশুরমশাইয়ের পৈতৃক ভিটে। কোথায় কল করেছে? হ্যাঁ, এই কলটা ছিল না, ঠিকই তা। আমার স্ত্রী সোমাশ্রীর জন্ম এই গ্রামে। ওর শৈশবের বেশ বড় অংশ জুড়ে আছে এই বিদ্যানন্দপুর গ্রাম। আমাদের বিয়ের পরই আমি প্রথম এই গ্রামটা দেখতে পাই। তখনও বেশ আশ্চর্য লেগেছিল, গঙ্গার চরের উপর তৈরি হয়েছে এতগুলো গ্রাম একসঙ্গে। এটা বিদ্যানন্দপুর বাজার। রাস্তাঘাট অনেকটা বদলে গেছে সেই সময়ের থেকে। গ্রামের মাটির রাস্তার জায়গার দখল নিয়েছে সিমেন্টের টাইলস। গ্রামটা বেশ সাজানো গোছানো, চারিদিকে শুধু সবুজ গাছপালা এবং চাষবাসের জমি। আমরা বাইকে সাওয়ার হয়েছি, দেখতে যাচ্ছি সেই জমিটা যেটা কিনবো বলে মন স্থির করে এসেছি। প্রায় 3 মিনিট বাইকে চড়ার পর আমার সাধের গ্রামের মাটির রাস্তা এবং কাদার দেখা পেলাম। এই রাস্তা এবং কাদাগুলো কিন্তু সত্যি বলছি আমার ভীষণই ভালো লাগে। 2000 সালের বন্যার সময় চর নোয়াপাড়াতে গঙ্গার প্রচুর জল এসে বন্যা প্লাবিত করে। এর ফলে মাটির বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে একে একে ঢালাইয়ের বাড়ির দিকে নজর দিতে শুরু করেন গ্রামের মানুষেরা। এটাই হলো গ্রামের শেষ বাড়ি। এবার শুরু হয়ে যাচ্ছে চর নোয়াপাড়ার সেই চরের কৃষি জমি। যে ছেলেটি বাইক চালাচ্ছে ওর নাম শুভ। ওদেরই পরিবারের জমি ওরা বিক্রি করবে। যে জমিটা বিক্রি হচ্ছে সেটা ওর দাদুর জমি। এখন খুব একটা কাদা তো হয় না, না বর্ষা? রাস্তা পিছন থেকে ভালো, কারণ পিছনে চলে বাইকটা ঘুরে যাবে, ছোট ছোট পাথর হয়ে যাবে, খোয়া বেরিয়ে যাবে।
পারিবারিক অর্থনৈতিক বিপর্যয়ের সময় একটি কৃষিজীবী পরিবারের কৃষিজমি বিক্রি করাটা কত বড় ধাক্কার সেটা আমি উপলব্ধি করতে পারি। জীবনের পরিস্থিতি ওকে যুদ্ধ করতে শিখিয়ে দিয়েছে এই অল্প বয়সে। বেশিরভাগ জমিতেই এখন রয়েছে পাট, তবে এই অঞ্চলে সবথেকে ভালো উৎপন্ন হয় কলা। সেই জন্য এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা কলা চাষ করে থাকেন তাদের নিজস্ব জমিতে। চর নোয়াপাড়া একটা অদ্ভুত রকমের চর, কারণ এই চরটা গড়ে উঠেছে দুদিকে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে। একদিকে রয়েছে গঙ্গা, অন্যদিকে চূর্ণী। সাধারণত নদীর চরগুলো গড়ে ওঠে নদীর গতিপথের পরিবর্তন হওয়ার কারণে। গঙ্গা বা পদ্মা যে কোনো জায়গাতেই যে চর গড়ে উঠেছে তা হয়েছে মূলত নদী গতিপথ পরিবর্তনের ফলেই। চর নোয়াপাড়ার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল, তবে এক্ষেত্রে গঙ্গা অনুমান করা হয় যে এই অঞ্চলের ওপর দিয়ে আগে প্রবাহিত হতো। আস্তে আস্তে তার গতিপথ সরে গিয়ে এই অঞ্চলে একটি বিস্তীর্ণ চর তৈরি করেছে, এবং এই অঞ্চলের যে সমস্ত নিচু জায়গা সেখানে তৈরি হয়েছে একটি ছোট্ট বিল, যার নাম কস্তির বিল। গঙ্গা আগে যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে রয়ে গেছে বুড়িগঙ্গা, যেটি বর্তমানে এই রাস্তাটা ভিতর দিয়ে হবে না? এখান দিয়ে একটা দুটো তিনটে প্লট আছে মনে হয়, তারপর একটা হবে, তাই না? ম্যাপ, হ্যাঁ, তিনটে প্লট ম্যাপে তাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখবে দাদা নিয়ে যাবে, দাদা চেনে তো। হ্যাঁ বলছে চেনে, হ্যাঁ, নাহলে ফোন করবে শুভকে, যেতে পারবে। আর ম্যাপ আছে, মেসোমশাই চেনে জায়গা, মেসোমশাইয়ের কাছে ম্যাপ আছে তো, চেনে, বললো চিনি আমি। এই আমবাগানের তলায় এক অদ্ভুত নিস্তব্ধতা, বেশ ঠান্ডাও লাগছিল। এই কলাগুলোর নাম 22 কলা। এই কলা বাগানের কচি কলা পাতাগুলো সরিয়ে পৌঁছে গেলাম ছোট্ট একটা চৌকো জমিতে। এই জমিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আর এই যে মাচাটা দেখছেন, এটি তৈরি করেছে আমার এক এইটা তোমাদের অংশ, জ্যাঠা হ্যাঁ? শ্বশুর। হ্যাঁ। একদিকের মাচায় বসে জিরিয়ে নেবার ব্যবস্থা, অন্যদিকে মাচার উপর সুন্দর সুন্দর পটল ওই ফলেছে। কলা বাগানটা ফাঁকা করা আছে যেটা। ও আচ্ছা, এই অংশটা তোমাদের তো? এখান থেকে শুরু হচ্ছে তোমাদের? অদায় করে কোন জমিটা? ও এই কলা বাগানটার পাশেরটা? ও তাহলে না, দাদুর কোন জমিটা করে সেইটা। দুদিকে পটলের ক্ষেত, মাঝখান দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছিল। 40 শতক ওখানে তোদের আর আমাদের ভাগ আছে 40। হ্যাঁ, তাহলে এই কলা বাগান থেকে মিলে হবে। এই জমিটা কিনছি আমি, এইটা পুরো কলা বাগান করা আছে। এই কলা বাগান অবস্থাতেই এই জমিটা কিনছি। এই পুরো জমিটা এখন আজকে মাপামাপি চলছে, এখনো পুরোটা মাপা হয়নি, তাই তো? হ্যাঁ, এইটা না, এটা ছোট দাদু, হ্যাঁ। এই কলা বাগানটা জায়গা করছে ছোট। ও হ্যাঁ, এটা অদায় করেছে এটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওই মাথা থেকে তোমার শুরু হচ্ছে, ওখান তোমার ওইখান থেকে। এটা হলো তোমার, আর এই পাশেরটা ওই পাশেরটা আমাদের, এই যে এই মাঝখান থেকে ওইটা, এর ওই পাশেরটা আমাদের, আর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের। এইটা মোটামুটি সমতলই দেখা যাচ্ছে এখন তো আপাতত কলা বাগান এইরকম দেখতে। হ্যাঁ, এই আলে শেষ হচ্ছে। হ্যাঁ, তোমাদের ওইও। হ্যাঁ, তার মানে আমাদের এই পাশে, তোমাদের ওই পাশে শেষ হচ্ছে, তাই তো? এই যে এবার এই যে এই পাশেরটা, এই এখানে। হ্যাঁ,
এটা জমি এই পাশেরটা তোমার তো এইটা তোমার তো তাহলে এর পাশেরটাই বলছি তো না প্রশ্নার্থের জমি এর পাশেরটাই তো ওই তো আসেন এবারে এদিকে আসেন তুই তো আছিস তো একই জমার জমি তোর কোন ভাগ না এটা হ্যাঁ এইটা বলছি টোটাল 95 শতাংশ এটা আচ্ছা তোর এটা আমার এইটা কতটা আছে এখানে আছে ওই 3 বিঘে থেকে 5 কাঠা মতো কম আছে আলপতা আছে তোমার বাবা পুঁতেছে কোনটা সেটা? ওই সামনেরটা এইটা আমি পুঁতলাম এইটা এগুলো আমাদের মাপা হ্যাঁ ওই তো এইটা এখান থেকে শুরু হচ্ছে। একটা ভাগ এখান থেকে এদিকে যাচ্ছে হ্যাঁ আর একটা এই দিক থেকে এইভাবে যাচ্ছে এখান থেকে একদম সোজা এই পাশে যাচ্ছে। এই পাশে সোজা যাচ্ছে দিয়ে ওই কলা বাগান শেষ কোথায় দেখি চলো শেষটা দেখে আসি। এইভাবে সোজা চলে যাবে এই যে আমাদের জমি শেষ মাথা হলো এটা ওইখানে ওই পাশে তোমাদের জমি আছে? এগুলো আমাদের হ্যাঁ এগুলো তোমাদের। ও এই আলে এই পাশ পর্যন্ত শেষ, হ্যাঁ ওই আলে শেষ দিয়ে ওখান থেকে আবার নিচে সোজা চলে আসে আবার চলে যাচ্ছে সোজা। সোজা এখান দিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ এই নিম গাছটা কেটে নেবে বলছিলে তোমরা তাই তো? এই একটা হ্যাঁ তুমি বলছিলে কেটে নেবে, এইটা সেই নিম গাছ তাই তো? এই আল দিয়ে যাচ্ছে এই নিম গাছের পাশ দিয়ে আল দিয়ে তাই তো? কোথায় শেষ হচ্ছে? ওই কোনাতে শেষ হচ্ছে তাই তো? এটাই এই কোণাতে শেষ হচ্ছে দিয়ে আবার এইভাবে চলে যাচ্ছে বলছে অন্য মৌজা পড়বে, বুঝেছো? এই পাশটা তাহলে অন্য মৌজা, সুন্দরপুর মৌজা বলছে। তাহলে ওটা আমাদের নাই আমাদের তো একই এই মৌজাতেই একই জমি হ্যাঁ একই মৌজাতে। তাহলে অন্য মৌজা হলে ওটা আমাদের নাই এবারে মনে হচ্ছে আমাদের নাই হ্যাঁ এটা তোমাদের নয় তাই তো? এটা অন্য মৌজা, এরকমভাবে মৌজা পাশাপাশি থাকার পাশাপাশি মৌজাই আছে ম্যাপে, কিন্তু একটা মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে। ফাঁকা পড়ে থাকবে হ্যাঁ সেটা কেউ করে নিয়েছে হয়তো। হয়তো কলা বাগান লাগানো রয়েছে এরকম একটা ব্যাপার হতে পারে হয়তো মানে ম্যাপ সব করলে হয়তো ফাঁকা পড়ে থাকবে। হ্যাঁ আর পাশেরটা তাহলে আমাদের জন্য একদম মাঝখান থেকে কাটা পড়ে যাচ্ছে ওই জন্য দাদু মাঝখান থেকে আর কাটতে যাচ্ছে না, মানে মাঝখান থেকে কাটা পড়ে গেলে পুরো ও মাথায় থেকে গেলাম আমরা এই মাথায় থেকে গেলাম আমরা। হ্যাঁ ওই মাঝখান থেকে এরকম বেরিয়ে যাচ্ছে একটা তাই তো? মাঝখান থেকে ছোট দাদুর সঙ্গে এরকম লম্বা ছোট বেরিয়ে দাদুর যাচ্ছে। সঙ্গে চলে আসছে হ্যাঁ তাহলে আমরা ওই মাথায় হচ্ছে এই মাথায় হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি। মানে ছোট দাদুর জমি যেখানে শেষ হচ্ছে হ্যাঁ তার পাশে এই দিকে হ্যাঁ, তোমাদের তার দিকে। পাশে এই আমাদের দিকে হ্যাঁ আমাদের দিকে, হ্যাঁ তা ম্যাপেও তাই আছে, ঠিকই আছে। জমি ঠিকই আছে ঠিকই আছে, আমি তো বলছি দেখ। জানে আপনার থেকে বেশি জানে বুঝলেন? হ্যাঁ আপনার থেকে বেশি জানে তো তা জানি নাকি, আজকাল ফোন ঘাট করে বেরিয়ে যাবে ওই নামই জানি আর কিছুই জানি না। এইবার জমি মেপে জমির থেকে বেরিয়ে আসলাম। জমির রাস্তার থেকে আর 800 মিটার গেলে ঠিক এই দিকেই আমরা পেয়ে যাব মুড়িগঙ্গার পুরনো খালটা, যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছিল। যে গঙ্গার হারিয়ে যাওয়া পথে লুকিয়ে আছে বিদ্যা এবং আনন্দ নামে যুবক যুবতীর এক অদ্ভুত এবং অমর প্রেম কাহিনী।